নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। দুবরাজপুরে ডিওয়াইএফআই এর জেলা সম্মেলন। সিউড়ি 2 নম্বর ব্লকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দিন দুপুরে চুরি দুবরাজপুরে। ভলিবল প্রতিযোগীদের সংবর্ধনা সিউড়িতে। বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসে রক্তদান কর্মসূচি সিউড়িতে। নাবালিকার বিয়ে রুগল প্রশাসন। অভাবকে সঙ্গে নিয়ে সঙ্গীত সাধনা তাঁতিপাড়া গ্রামের গৃহবধূর। বিভাজন রুখে দিয়ে সম্প্রীতি বজায় রাখুন, স্বচ্ছ মেধার ভিত্তিতে নিয়োগ, স্থায়ী কাজের দাবিতে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন বীরভূম জেলা শাখা দুবরাজপুরে ডিওয়াইএফআই এর জেলা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে শনিবার 26 এপ্রিল। এই উপলক্ষে একটি মিছিলের আয়োজন করা হয়। এদিন মিছিলে পা মেলান মীনাক্ষী মুখার্জি। দুবরাজপুরের পাওয়ার হাউস মোড় থেকে পথিকৃৎ ময়দান পর্যন্ত এই মিছিল। এদিন মীনাক্ষী মুখার্জি জানান, সব উপরওয়ালা জানে। পার্থ ওরকম বলতো যে আমি কিছু জানি না, সব উপরওয়ালা জানে। উপরের দিকে তাকিয়ে দেখলাম একটা ফ্যান বন বন করে ঘুরছে, বলছে আপনার মাথার উপরে নয় আমার মাথার উপরে। দেখলাম দিদির একটা বড় ছবি, তারপরে ও এখন জেলের ভাত খাচ্ছে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর, ফ্যাশন এক্সপ্রেসের পাশে। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বীরভূম জেলার অন্তর্গত সিউড়ি 2 নম্বর ব্লকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আরও প্রকটভাবে দেখা যায়। সিউড়ি 2 নম্বর ব্লকে তৃণমূলের ব্লক সভাপতি নুরুল ইসলাম দলীয় কার্যালয়ে ঢুকতে গেলে তার গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ার অভিযোগ ওঠে বিপক্ষ তৃণমূলের গোষ্ঠীর বিরুদ্ধে। খবর পেয়ে সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে আসে। দুপক্ষকেই সরিয়ে দেয় সিউড়ি থানার পুলিশ। তবে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। এদিন অপর গোষ্ঠীর তৃণমূল নেতা বকুল মণ্ডল জানান, আমাদের কোনো বিক্ষোভ কর্মসূচি ছিল না। হঠাৎ করে ব্লক সভাপতি 200-250 লোককে আর্মস নিয়ে পার্টি অফিসে চড়াও হয়। ওকে মানুষ মানতে চাইছে না। গোটা এরিয়ার মানুষ আপনারা দেখছেন, আমরা মানুষজন ডাকি নাই। উনি 200-250 লোককে আর্মস নিয়ে পার্টি অফিসে দখল করতে এসছেন।
অস্ত্রশস্ত্র নিয়ে যদি উনি জনগণের নেতা, তাহলে পার্টি অফিস কিসের জন্য দখল করতে হবে? জনগণই তো ওনাকে বসাবে। সমস্ত রাজু মুখার্জি একটা গুন্ডা। এখন আপাতত ওর কাছে 2-3টে মেশিন আছে। ওর কানু রাজুর কাছে মেশিন আছে, ডালিমের কাছে মেশিন আছে। আর্মস নিয়ে আক্রমণ করেছে আমাদেরকে। প্রথম আমাদের ওসব জানাই ছিল না কি ব্যাপার, গ্রামের মানুষ কি করেছে না করেছে আমাদের ওসব ব্যাপারে কোনো বিষয় জানা নাই। পুলিশের কাজ করেছে, আমরা পুলিশকে ডিস্টার্ব করি নাই। ইট পাটকেল রাজু মুখার্জি কিছু গুন্ডা নিয়ে এসছে। রাজু মুখার্জি কিছু আর্মস নিয়ে এসছে। আমরা এর বিচার চাই। আমরা ওনাকে নেতা হিসাবে মানতে পারবো না। উনি গোরস্থানের লাইট টেন্ডার করে, কবরস্থানের লাইট, আজকে যেখানে একটা ধর্মস্থান সেইখানে লাইট উনি নিজের ফার্মে লাগিয়েছেন। প্রচুর সমবায়ে দুর্নীতি করেছেন। ওই গ্রামের মানুষ জনতা ক্ষিপ্ত, আমরা কন্ট্রোল করছি, কিন্তু মানুষ এত ক্ষিপ্ত, আমরা সেই জায়গায় কি করতে পারি? উনি জনগণের সামনে হিসাব দিয়ে দেখ। আজকে গোরস্থানের লাইট উনি নিজে ফার্মে লাগিয়েছেন। এগুলো কি ধরনের মানসিকতার নেতা? আমার নাম বকুল মণ্ডল। অন্যদিকে তৃণমূল ব্লক সভাপতি সিউড়ি 2 নম্বর ব্লকের নুরুল ইসলাম বলেন, তারা বিক্ষোভ দেখাচ্ছে। যারা গত লোকসভা নির্বাচনে আমাদের সঙ্গে ছিল না তারা, পাশাপাশি আহত এক তৃণমূল সমর্থক জানান, বকুলের লোক। কেন? আমি ওখানে দাঁড়িয়েছিলাম, আমি জানি না কি কারণে সবাই দৌড়াদৌড়ি করতে লাগলো। আমি ওখানে দাঁড়িয়েছিলাম এর দোকানে, কোল্ড ড্রিঙ্কসের দোকানে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম। তার করতে কি একজন ইট মারলো। হ্যাঁ, এদের বাড়ি হচ্ছে ধলটিগুড়ি। ওদের ন্যায্য শাস্তি চাই, ওদের ন্যায্য বিচার চাই। আমার মাথায় লেগেছে, পুরো শরীরে লেগেছে। আমি যখন ইট মেরেছিল তারপরে আমি পড়ে গেছিলাম, তারপরে আমাকে লাত মেরেছে, লাঠি দিয়ে মেরেছে। সব বকুলের লোক। আমার নাম শেখ মইনুল। না, আমি ঠিক থাকতে পারছি না, আমার মাথা ঘুরছে। বুঝতে পারলাম না, আমি এখান থেকে বেরোতে পারবো না। আমার নাম শেখ মইনুল। আমি আপাতত কারোরই দল করতাম না, এখন এখানে দাঁড়িয়েছিলাম, ঠিক আছে। তারপরে আমি নুরুল চেচার দলে এসেছি আজকে। নুরুল চেচার দলে, নুরুল ইসলামের। না, এই কারণে আমি কারোরই দল করতাম না, আমি ওখানে খালি দাঁড়িয়েছিলাম, সেই জন্য মারধর করেছে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর। ফিরে এলাম বিরতির পর। দুবরাজপুর শহরে দিনে দুপুরে দুঃসাহসিক চুরির অভিযোগ উঠল। সিসিটিভির হার্ড ডিস্ক খুলে নগদ লক্ষাধিক টাকা ও সোনার অলংকার চুরির অভিযোগও ওঠে। তদন্তে নেমেছে দুবরাজপুর থানার পুলিশ। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে দুবরাজপুর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে পাওয়ার হাউস মোড়ের কাছে রানীগঞ্জ মোড়গ্রাম 14 নম্বর জাতীয় সড়কের পাশে একটি বাড়িতে দুঃসাহসিক চুরির অভিযোগ ওঠে। গতকাল শুক্রবার 25 এপ্রিল দুপুরে এই চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মনে করা হচ্ছে বাড়ির পেছন দিক থেকে ঢোকে দুষ্কৃতীরা, তারপর বাড়ির একটি দরজার তালা ভেঙে ভেতরে ঢোকে। নিরাপত্তার জন্য বাড়িতে থাকা সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক খুলে নিয়ে পালায় দুষ্কৃতীরা। বাড়ির ভেতরে থাকা আলমারি ও শোকেস খোলা অবস্থায় ছিল এবং ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল ব্যাগপত্র। বাড়ির মালিক আনসার মণ্ডল ওরফে চন্দন জানান, নগদ 3,30,000 টাকা ও প্রায় 6 ভরি সোনার অলংকার চুরি গেছে বলে অভিযোগ। সব দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে দুবরাজপুর থানার পুলিশ। এদিন বাড়ির মালিক চন্দন মণ্ডল জানান,
দুবরাজপুর পার হাউস 9 নম্বর ওয়ার্ডের জাতীয় সড়কের পাশে আমার বাড়ি। ঠিক আছে, আমি কাল সন্ধ্যাবেলায় শ্বশুরবাড়ি যাই আমার ফ্যামিলি নিয়ে। তারপর আমার বাবা ছিলেন রাত্রেবেলায় থেকে সকালবেলায় বাবা 12টা নাগাদ নামাজ পড়তে যায়। সেই মুহূর্তে বাড়িতে কেউ ছিল না। বাড়িতে থাকাকালীন বাড়ি ঢুকে তালা ভেঙে আমার বাড়িতে সব ছিনতাই হয়ে যায়। আমি জানতে পারলাম, আমি সিউড়ি এসএন হন্ডায় ছিলাম। তারপর আমি সিসি ক্যামেরা আমার মোবাইলে ইন্টারনেটে ছিল, সিসি ক্যামেরা চেক করার পর দেখি সিসি ক্যামেরায় কোনো কিছু আসছে না। তারপর আমার বাবাকে ফোন করি, কোথায় আছেন। তারপর আমার দোকানের ছেলে আসে এবং আমার বাবা আসে। বাইরের মেন গেট থেকে দেখে বাইরের এই ভিতরের গেট খোলা রয়েছে। তারপর আমার ছেলে আমার বাড়ির মেন গেট খোলা রয়েছে। তারপর আমার বাবা আর আমার দোকানের ছেলে ফোন করে যে তাড়াতাড়ি এসো, বাড়ির গেট ভাঙা রয়েছে। তারপর আমি ওইখান থেকে 3:30 নাগাদ আসি, এসে দেখি আমার বাড়ি সব লুটপাট হয়ে গেছে। বাবা আমার গ্রামের বাড়ি ইদিলপুর গিয়েছিল নামাজ পড়তে। নগদ আপনার 3,30,000 টাকা ছিল, আর ওই গয়না ছিল আপনার ওই 9 ভরি 9.5 ভরির মতো, 10 ভরি কাছাকাছি গয়না ছিল। গলার চেন, হাতের বালা, সোনা, আপনার কানের, নাকের এসব করেছিল। আর আপনার যে করেছে এসে সিসিটিভির হার্ড ডিস্ক পর্যন্ত নিয়ে চলে গিয়েছে। হ্যাঁ, সবগুলোই শোনা। পুলিশকে খবর দিয়েছি। তার মধ্যে সব গয়নার মধ্যে আপনার কিছুটা একটা অন্য ব্যাগে ছিল, ওই ব্যাগটা নিয়ে যেতে পারেনি, ওই ব্যাগটা ছেড়ে গিয়েছে। আপনারা তো দেখলেন। আনুমানিক আমার এখন ওই 6 ভরির মতো, 5.5 থেকে 6 ভরির মতো। একটা গলার চেন, হাতের এক জোড়া বালা, আংটি, ওটা বুঝতে পারিনি। হ্যাঁ, ওটা অন্য ব্যাগে ছিল, ওটা নিয়ে যেতে পারিনি, ওটা বিছানায় পড়েছিল। আমি আমার সেকেন্ড হ্যান্ড বাইক শোরুম আছে দুবরাজপুর পাওয়ার হাউস মোড় রোডে, সোহান সার্ভিস সেন্টার। আমার নাম আনসার মণ্ডল চন্দন। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। 13 বার জয়ী জেলাস্তরীয় ভলিবল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয় রক্ষাকালী ক্লাবের পক্ষ থেকে। আজ শনিবার 26 এপ্রিল সিউড়ি পৌরসভার অন্তর্গত রক্ষাকালী ক্লাবের পক্ষ থেকে স্বর্গীয় সন্দীপ দাস মঞ্চ থেকে 13 বার জেলাস্তরীয় ভলিবল জয়ী প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের হাতে সংবর্ধনা তুলে দিলেন ক্লাব সদস্য থেকে শুরু করে বিধায়ক। এদিন এই 20 জনকে মঞ্চে রেখে যারা ভলিবল প্রতিযোগিতায় মুখ উজ্জ্বল করেছেন, ক্লাবের নাম উজ্জ্বল করেছেন, তাদেরকে সংবর্ধনার পাশাপাশি তাদের পাশে থাকার আশ্বাস দিলেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী। তিনি আরও জানান, ক্লাব সদস্য সম্পাদকের সহযোগিতায় এই 13 বার তারা জয়ী হয়েছেন। সাধুবাদ জানায় ক্লাব সদস্যদের। এই অনুষ্ঠানের পাশাপাশি ওই ক্লাবের সদস্য তথা এই ভলিবল প্রতিযোগিতার একজন খেলোয়াড় স্বর্গীয় সন্দীপ দাস তার আত্মার শান্তি কামনায় শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠানের পাশাপাশি তার সহধর্মীকেও সংবর্ধনা দেওয়া হয়। এর পাশাপাশি কাশ্মীরে ঘটে যাওয়া ঘটনায় জঙ্গিদের হাতে নিহতদের আত্মার শান্তি কামনা করা হয়। এদিন শহীদ বেদিতে মোমবাতি ধরে শ্রদ্ধা জানানো হয়। ক্লাব সদস্য থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা এবং বিধায়ক সেই শহীদ বেদিতে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি।
1942-এর আজকের দিনে অর্থাৎ 26শে এপ্রিল সিউড়িতে শ্রী শ্রী ঠাকুর সত্যানন্দদেব প্রতিষ্ঠা করেছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠ। তাই আজ শনিবার বিদ্যাপীঠ কর্তৃপক্ষ ও প্রাক্তন ছাত্রদের যৌথ উদ্যোগে সারাদিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যাপীঠের প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয়। প্রথমে নাট মন্দিরে হোম পূজা ও পতাকা উত্তোলনের পরে হয় রক্তদান শিবির। এদিন রক্ত দেন 54 জন রক্তদাতা। দুপুরে অনুষ্ঠিত হয় আন্তঃবিদ্যালয় কুইজ প্রতিযোগিতা। বিকেলে হয় বর্তমান ও প্রাক্তন ছাত্রদের প্রীতি ফুটবল খেলা। সন্ধ্যায় হয় বর্তমান ও প্রাক্তন ছাত্র এবং শিক্ষকদের মিলিত সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন 1971 থেকে 2024-এর প্রাক্তন ছাত্ররা উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যাপীঠের সম্পাদক তথা দুবরাজপুর শ্রী রামকৃষ্ণ আশ্রমের শিষ্য সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ। এ ব্যাপারে বিস্তারিত জানান প্রাক্তন ছাত্র তথা শিক্ষক অমিত পাল। এদিন তিনি আরও জানান, আজ 26শে এপ্রিল সিউড়ি শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠের জন্মদিন। আমরা আজকে সবাই মিলে আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠ অ্যালুমিনি অ্যাসোসিয়েশন আজকে আমরা আমাদের এই জন্মদিন পালন করছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আবার আমাদের বিদ্যাপীঠে সে আগের ঐতিহ্যকে ফিরিয়ে নিয়ে আসা। আমাদের আজকে অনেক ধরনের কর্মসূচি সকাল থেকে শুরু হয়েছে। শুরুতেই আমাদের পুজো যজ্ঞ, তারপরে পরেই পতাকা উত্তোলন হয়েছে এবং তারপরেই ছিল আমাদের রক্তদান শিবির। আজ এখানে 54 জন রক্তদাতা রক্তদান করেছেন। তার মধ্যে 52 জন প্রাক্তন ছাত্ররা রক্তদান করেছেন এবং একজন হচ্ছে প্রাক্তন ছাত্রের মেয়ে এবং একজন প্রাক্তন ছাত্রের স্ত্রীও রক্তদান করে গেছেন। এবং দুপুরবেলাতে রয়েছে আমাদের ইন্টার স্কুল কুইজ কম্পিটিশন। সিউড়ির 8খানা স্কুল নিয়ে পরে ইন্টার স্কুল কুইজ কম্পিটিশন হবে। তারপরে আমাদের অতি পরিচিত দীর্ঘদিনের একটা আকর্ষণীয় ম্যাচ হয় প্রাক্তনী বনাম বর্তমান ছাত্রদের, যেটা দীর্ঘদিনের হয়ে থাকে দারুণ লড়াই। সেটা বিকেল 5টা থেকে শুরু হবে। সন্ধ্যেবেলা রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। বর্তমান ছাত্র, বর্তমান শিক্ষক, প্রাক্তন ছাত্ররা মিলে করে সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রায় 2.5 ঘন্টা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সবার শেষে আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করি। এইভাবে আমরা আমাদের আজকের এই প্রতিষ্ঠা দিবসটা পালন করছি। আপনার নাম? আমার নাম অমিত পাল, প্রাক্তন ছাত্র। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। 15 বছরের 2 কিশোরীর জোড়া বিয়ে বন্ধ করল এক্সেস টু জাস্টিস ফর চিলড্রেন এলমাস্ট ইনস্টিটিউট অব কমিউনিটি স্টাডিজ প্রশাসন। পারুই থানার অন্তর্গত বেলপাতা এবং বড়াল গ্রামের 15 বছর বয়সী 2 নাবালিকার বিয়ের ব্যবস্থা করে 2 পরিবার। গোপন সূত্রে অভিযোগ আসে এক্সেস টু জাস্টিস ফর চিলড্রেন ও পারুই থানায়। সঙ্গে সঙ্গে পারুই থানার পুলিশকে সঙ্গে নিয়ে ওই 2 নাবালিকার বাড়িতে যায় এক্সেস টু জাস্টিস ফর চিলড্রেনের প্রতিনিধি সুদীপ ঘোষ সহ প্রশাসনের প্রতিনিধিরা। বিয়ের সব প্রস্তুতি চলছে, প্যান্ডেল বাঁধা আছে, রান্না ও খাওয়া দাওয়া চলছে। বাড়িতে প্রচুর আত্মীয় স্বজনরা ভিড় করে আছে। আবার বিয়ে করার জন্য পাত্রপক্ষও এসে উপস্থিত। এক্সেস টু জাস্টিস ফর চিলড্রেনের প্রতিনিধি সুদীপ ঘোষ কন্যাদ্বয়ের পরিবারকে জানান, আইন অমান্য করে বিয়ে দিলে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে। ওই 2 নাবালিকাই 10ম শ্রেণীর ছাত্রী। মেয়ে দুটি যাতে বিয়ে না দেয় সে বিষয়ে লিখিত অঙ্গীকারপত্র নেওয়া হয় তাদের অভিভাবকদের কাছে। মেয়ে দুটি যাতে নিয়মিত বিদ্যালয়ে যায় সে বিষয়ে নাবালিকা দুটি ও তাদের পরিবারকে বোঝানো হয়। অন্যদিকে বিয়ে করতে আসা সেই ছেলে দুটি, যার একজনের বাড়ি নানুর থানার অন্তর্গত মণিগ্রামে, অপরজনের বাড়ি পারুই থানার অন্তর্গত সৌদপুর গ্রামে, তাদের উভয়কে সতর্ক করা হয় প্রশাসনের তরফে। এক্সেস টু জাস্টিস ফর চিলড্রেনের প্রতিনিধি সুদীপ ঘোষ জানান, নিয়মমাফিক বিয়ে দুটি বন্ধ করা হয়েছে। এরপর ওই নাবালিকা দুটি যাতে নিয়মিত বিদ্যালয়ে যায় সে বিষয়ে নজর রাখতে হবে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, পারুই। অভাব যেন পিছু ছাড়ে না। বীরভূমের রাজনগর ব্লকের চন্দ্রপুর থানার তাঁতিপাড়া মালিপাড়ার গৃহবধূ আশালতা মালাকারের। অভাবকে সাথে নিয়েই আশালতা মালাকার তার সঙ্গীত সাধনা চালিয়ে যাচ্ছেন আজও। স্বামী প্রদীপ মালাকার একজন ক্ষুদ্র মালাকার শিল্পী। চোখেও দৃষ্টিশক্তি কম, তাই স্বামীর ক্ষুদ্র ব্যবসায় সহযোগিতা করার পরও এবং সংসারের কাজকর্ম চালানোর পাশাপাশি আশালতা মালাকার সকলের অজান্তেই সঙ্গীত সাধনা করে যাচ্ছেন নিয়মিত। আশালতা মালাকারের 1 মেয়ে ও 1 ছেলে। খুব কষ্ট করে একমাত্র মেয়ের বিবাহ দিয়েছেন বছর কয়েক আগে। সংসারের অভাবের কারণে একমাত্র ছেলেকেও যে সুদূর পড়াশোনা করাতে পারেননি। আশালতা মালাকারের বাবার বাড়ি তারাপীঠ থানার অন্তর্গত খরুন গ্রামে। সঙ্গীত বাবার বাড়ির রক্তসূত্রেই পাওয়া। কোনো শিক্ষাগুরুর কাছে সঙ্গীতের তালিম না নিয়েই রেডিও ও টিভির গান শুনেই মাত্র 10 বছর বয়স থেকেই সঙ্গীতের প্রতি ঝোঁক ও অদম্য ইচ্ছা আশালতাকে সঙ্গীত প্রেমী করে তুলেছে। কৃষ্ণ
सच्चिदानंद रूपाय विश्वोपत्या हि हेतवे दापद्रय विनाशाय श्री कृष्णा पयम नमः। শ্বশুরবাড়ি তাঁতিপাড়াতে সঙ্গীতে পরিবেশ না থাকলেও শ্বশুরবাড়ির অন্য সদস্যরাও তার সঙ্গীত সাধনায় উৎসাহ দেন। একদিকে সঙ্গীত সাধনা, অন্যদিকে কুটির শিল্পের অন্তর্গত মালাকারদের ব্যবসাকে টিকিয়ে রাখা, অপরদিকে অভাবের সংসার থেকেও যে সঙ্গীত সাধনা করা যায়, আন্তরিকতা ও ভালোবাসার সাথে তার এক উজ্জ্বল দৃষ্টান্ত তাঁতিপাড়ার এই গৃহবধূ আশালতা মালাকার। তাই তার সকলের কাছে আবেদন, তার এই সঙ্গীত সাধনায় তাকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যাতে সে সঙ্গীত জগতে নিজেকে তুলে ধরতে পারে এবং প্রতিষ্ঠিত করতে পারে। এদিন তিনি আরও জানান, আমার নাম আশালতা মালাকার। আমি তাঁতিপাড়া, আমার বিয়ে মানে শ্বশুরবাড়ি তাঁতিপাড়া, আমার বাপের বাড়ি হচ্ছে তারাপীঠ, পাশে খড়ুন গ্রাম। আমার গ্রামের নাম খড়ুন গ্রাম। হ্যাঁ, আমরা 6 ভাই বোন। আমার খুবই অবস্থা খারাপ ওখানে, আমার বাপের বাড়িতে। খুব কষ্ট করে আমার মা মানুষ করেছে, অনেক কষ্ট করে। হ্যাঁ, আমি সঙ্গীত সাধনা করিনি কিছুই। আমার মানে যেমন বলে না রক্তে আছে। হ্যাঁ, আমার বাবা খুব ভালো গান গাইতো, যেন আমাদের রক্তে গান। আমার দাদাও গান করে। হ্যাঁ, এখন বর্তমানে আমার দাদা এখন এই ক্লাসিক্যাল গান শেখায়, কিন্তু দাদার কাছে আমার হাতে খড়ি, কিন্তু সেরকমভাবে আমি গান শিখিনি যে ক্লাসিক্যাল কোনো হারমোনি ধরে সেসব গান। আমার গান ভালো লাগে, আমি গানকে ভালোবাসি, ভালোবেসে আমার গান শেখাই। আমি ধর কোনো মাস্টারের কাছেও শিখিনি। হ্যাঁ, কোনো সে স্বরলিপি ধরেও গান শিখিনি। আমি রেডিওতে শুনে, ক্যাসেটে শুনে, এইসব শুনে আমার গান শেখা। আর আমি গানকে সত্যি প্রচণ্ড ভালোবাসি। আমার গান যেমন শ্রীকৃষ্ণ, আমার যখন 10 বছর বয়স তখন থেকে শ্রীকৃষ্ণ দেখছি। তাই শ্রীকৃষ্ণ যে সিরিয়াল প্রথম আরম্ভ হবে যে গানটা, হ্যাঁ, আমার এত ভালো লাগে যেন গোটাটাই আমি নিজেই মুখস্থ করেছি। সোমনাথদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, তাঁতিপাড়া। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।